দর্শকরা, খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানালেন যে সরকার এবার স্বাস্থ্যক্ষেত্রে নতুন কিছু চিন্তাধারা করছে, স্বাস্থ্যক্ষেত্রকে উন্নত করার জন্য কিছু নতুন চিন্তাভাবনা করছে, নতুন নীতি তৈরি করা হবে। এবং অশোক সিংহল বলেছেন যে দেশে মেডিকেল কলেজ, আরও 4টি মেডিকেল কলেজ এবং আরও কিছু সংস্থা তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে চিকিৎসা সেবাকে গরিবের কাছে পৌঁছে দিতে হবে। এবং বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে প্রধান পছন্দ হতে পারে না, সরকারি চিকিৎসা ক্ষেত্রেই মানুষের প্রধান পছন্দ হবে এবং মানুষের ঘরে ঘরে চিকিৎসা পরিষেবাকে পৌঁছে দিতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে, এটা তিনি জানালেন। দর্শকরা, স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সরকারি অনেক কিছুই হচ্ছে। এই ক্ষেত্রে আমি আজ আমার অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এটা হলো এটাই যে চিকিৎসা পরিষেবা যদি উন্নত করতে হয় তো প্রথমে চিকিৎসা পরিষেবার কোন ধাপটা মানুষের সবচেয়ে কাছে এটা দেখতে হবে। একজন মানুষ যখন অসুস্থ হবেন তিনি প্রথমে কোথায় যাবেন? যদি তিনি গ্রামের হন তিনি প্রথমে তার নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে যাবেন। শহরে হলে তিনি সিভিল হাসপাতালে যাবেন। তারপর যদি সিভিলে না হয় তাহলে মেডিকেলে পাঠানো হবে এবং সাব সেন্টার থেকে সেন্টারে পাঠানো হবে, সাব ডিভিশনাল সেন্টারে পাঠানো হবে, তারপর সেখান থেকে পাঠানো হবে শিলচর মেডিকেল কলেজে। এটা হলো চিকিৎসার ধাপ যেটা আমরা দেখি। এখন যদি আমি মানছি যে মেডিকেল কলেজ প্রচুর হচ্ছে, প্রচুর ধরনের ভবন নির্মাণ হচ্ছে, প্রচুর চিকিৎসা সরঞ্জাম বসানো হচ্ছে, আমি মানছি, এটা মানছি। প্রচুর হাসপাতাল তৈরি করা, প্রচুর মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে। কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে গ্রামাঞ্চলে চিকিৎসা পরিষেবা বা শহরাঞ্চলে কতটুকু পৌঁছতে পারছে, সাব সেন্টারগুলোর অবস্থা কী? সাব সেন্টারগুলোতে প্রথমত ফার্মাসিস্ট দিয়ে চালাতে হচ্ছে, কোনো ডাক্তার নেই। প্রথমেই আপনি আসল জায়গায় আপনি থেমে গেলেন যে সাব সেন্টারগুলোতে সবসময় ডাক্তার দেওয়া যাচ্ছে না। তারপর আসলে আপনি হেলথ সেন্টারে, যেটা একটা মহকুমাতে বা একটা ধরুন একটা বিধানসভা এলাকা ভিত্তিক একটা হেলথ সেন্টার থাকে বা স্বাস্থ্যকেন্দ্র থাকে, যেমন সুরাই আছে, উধারবন্দে আছে, ধলাই আছে, লাম্বাজারে আছে, পাথারকান্দিতে আছে, এরকম সবটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক একটা স্বাস্থ্যকেন্দ্র থাকে। এই স্বাস্থ্যকেন্দ্রগুলো কিন্তু গ্রামীণ চিকিৎসার একটা বিরাট নির্ভরযোগ্য জায়গা। এখানে কি হচ্ছে, কোনো পর্যাপ্ত ডাক্তার নেই কোনো সাব সেন্টারে। ডাক্তার যদি তখন কী হচ্ছে, একজন বা দুজন ডাক্তারই বিশাল জনসংখ্যাকে সামলাতে হচ্ছে। এর ফলে রোগীরা সঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না, যার ফলে এবং ডাক্তাররা তো কী করছেন, একটু যদি দেখেন যে রোগটা একটু বড় হয়ে গেছে বা ধরুন তা দেখছেন না এই রোগটা ঝামেলা বেশি, সঙ্গে সঙ্গে রেফার টু মেডিকেল কলেজ, অর্থাৎ সব চাপটা এসে পড়ছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ বলতে এখন আছে শিলচর মেডিকেল কলেজ। তো শিলচর মেডিকেল কলেজে এসে পুরো উপত্যকার 3টা জেলার এবং ত্রিপুরার এবং মিজোরামের একটা অংশের চাপ, পুরোটা মণিপুরের একটা অংশের চাপটা পুরোটা এসে পড়ছে শিলচর মেডিকেল কলেজের উপর। শিলচর মেডিকেল কলেজের অবস্থা কি, আমি এটা অন্য ভিডিও করে দেখাবো আপনাদেরকে। শিলচর মেডিকেল কলেজে এই যে বিশাল জনসংখ্যাকে সামলাতে পারছে না, যার জন্য দেখবেন যে মাটির রুগীরা দেখবেন মেঝেতেও রুগী আছে, অনেকে পাচ্ছেন না, নানান ধরনের অসুবিধা। এবং পর্যাপ্ত ডাক্তার এখানেও নেই, জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ করাতে হচ্ছে। ডাক্তার যারা আছেন এদেরকে কী করা হচ্ছে, এরা পুরো সময়টা কিন্তু শিলচর মেডিকেল কলেজে দিতে পারছে না, তাদেরকে হয়তো নতুন যে মেডিকেল কলেজগুলো খোলা হচ্ছে সেখানে অ্যাটাচ করা হচ্ছে। এই যে এতগুলো মেডিকেল কলেজ যে খোলা হচ্ছে, এগুলো ডাক্তার আসবে কোথা থেকে? এগুলো ডাক্তার শিলচর, গুয়াহাটি বা ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে কাউকে অ্যাটাচমেন্টে পাঠানো হচ্ছে। এর ফলে এরা সেখানে কিছুদিন ক্লাস করাচ্ছেন, তারপরে এখানে আসছেন। এইগুলো করতে করতে চলছে এবং এর ফলে অথবা শিলচর মেডিকেল কলেজ বা গুয়াহাটির মেডিকেল কলেজ বা ডিব্রুগড় মেডিকেল কলেজে ডাক্তারের সংখ্যা কম থাকছে। পর্যাপ্ত ডাক্তার নেই। এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা ডাক্তার তৈরি করার জন্য তো মেডিকেল কলেজ বানাচ্ছি, ভালো কথা, কিন্তু মেডিকেল কলেজ অন্য ডাক্তার নিয়োগ করতে হবে। আপনি যদি আপনার যে 3 মেডিকেল কলেজ আছে সেখান থেকে যদি ডাক্তার নিয়ে যদি অন্য একটা মেডিকেল কলেজ চালাতে হয় তাহলে এই 3 মেডিকেল কলেজ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে যে বিশাল রোগী আসছেন এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা 2 নম্বর যে প্রশ্নটা আসছে, 3 নম্বর যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে সারা জেলার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সিভিল হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন ধরুন শিলচরের মেডিকেল কলেজ নেই,
মাফ করবেন, শিলচরে মেডিকেল কলেজ আছে, কিন্তু হাইলাকান্দি, করিমগঞ্জ বা অন্য জেলায় মেডিকেল কলেজ নেই। তো সেখানকার রোগীরা কোথায় যাবেন? তারা বেশিরভাগ যাবেন সিভিল হাসপাতালে। শিলচর সিভিল হাসপাতাল আছে। সিভিল হাসপাতালগুলোর অবস্থা আপনারা দেখুন, ভয়াবহ অবস্থা। আজ পর্যন্ত করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটা ভালো আইসিইউ নেই, যা আছে মানে খুব বাজে অবস্থা। এবং ডাক্তার আছেন মাত্র কয়েকজনই মাত্র ডাক্তার আছেন, এবং সেখানে একটা দালাল রাজ চলছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। হাইলাকান্দি একই অবস্থা। শিলচর সিভিল হাসপাতালে তো অনেক বিভাগে ডাক্তারই নেই, অনেকগুলো বিভাগ আছে যেখানে ডাক্তারই নেই, এবং যারা আছেন তারাও কত দিক সামলাবেন। এবং হাসপাতালের যে পরীক্ষা, অনেক যন্ত্রাংশ অনেক সময়ই নষ্ট হয়ে থাকে। সেই মান্ধাতা আমলের কিছু কিছু যন্ত্রাংশ ঠিক হয়েছে। আপনি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ বানাবেন, আর হাইলাকান্দি সিভিল হাসপাতালের অবস্থা যদি এরকম থাকে, হাইলাকান্দি মেডিকেল কলেজ হয়ে কার লাভটা হবে? আমি বলছি না যে হাইলাকান্দিতে মেডিকেল কলেজের দরকার আছে, কিন্তু হাইলাকান্দির সামগ্রিক চিকিৎসা পরিষেবা কতটুকু উন্নত হয়েছে সেটার দিকেও নজর রাখতে হবে। যদি সিভিল হাসপাতালে সরকারি নীতিতে কিন্তু আমি দেখলাম না কোনো জায়গায় যে সিভিল হাসপাতালগুলোকে একটা উন্নত মানের হাসপাতাল করা হবে, এরকম কিন্তু আমি সরকারি নীতিতে দেখলাম না। হওয়া উচিত ছিল যে সিভিল হাসপাতালগুলোকে অত্যন্ত উন্নত মানের একটা হাসপাতালে পরিণত করা হবে, যাতে মানুষ আর বেসরকারি হাসপাতালগুলিতে যেতে না পারেন। অনেকে বলেন যে মেডিকেল কলেজের ডাক্তাররা প্রাইভেট নার্সিংহোমে কাজ করার ফলে অনেকটা অসুবিধা হচ্ছে, রুগীরা সময় মতো চিকিৎসা পাচ্ছেন না, এইসব কথা বলা হয়। দেখুন, এটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ একজন ডাক্তার তিনি যদি তার মেডিকেল কলেজের কাজ করে যদি নার্সিংহোমে করেন তো সেটাতে আমার কিছু বলার নেই, কিন্তু কিছু ক্ষেত্রে লাগাম রাখতে হবে। আজকে এই ডাক্তাররাই যদি এমন একটা পরিবেশ তৈরি করেন যে একই ডাক্তার দেখছেন, তিনি যখন মেডিকেলের রোগীকে দেখছেন, তিনি যে দৃষ্টিভঙ্গিতে রোগীর দিকে তাকাবেন বা রোগীর সঙ্গে যে ব্যবহার করবেন, তিনি যখন আবার প্রাইভেটে গিয়ে দেখবেন তখন তার ব্যবহার বদলে যায়, তার মুখে হাসি ফুটে ওঠে। এই যে একটা বৈষম্য, রোগীর ক্ষেত্রে বৈষম্য, এটাকে কিভাবে বন্ধ করা যায়, এটা নিয়েও সরকার চিন্তা করতে হবে। অর্থাৎ রুগী যখন আমাকে টাকা দেবে, যেহেতু সরকারি হাসপাতালে বসে আছি, রুগী আসছেন, আমি মুখ একটা গুমরাহ করে এদিকে তাকিয়ে প্রেসক্রিপশন লিখলাম, মুখে একটু হাসি নেই। আবার আমি যখন ডাক্তার হয়ে যখন একটা নার্সিংহোমে গিয়ে বসি, চেম্বারে রুগীর সঙ্গে হেসে কথা বলি, আমি জানি যে রুগীটা আমাকে টাকা দেবে। তো এই যে রুগীর প্রতি ব্যবহারের যে একটা তারতম্য, এটাকে কিভাবে বন্ধ করা যায়, এটা সরকার চিন্তা করতে হবে। মুখে তো চিকিৎসা পরিষেবা বললে হবে না, আপনি বিরাট বিল্ডিং তৈরি করলেন আর ডাক্তার নেই। আজকে দেখুন, ধলাই একটা এত বড় এলাকা, ধলাই কোনো হাসপাতাল নেই। উধারবন্দে ধলাইতে হাসপাতাল নেই, উধারবন্দে হাসপাতাল আছে কিন্তু কোনো শয্যা নেই। এটা হতে পারে বলুন? আজকে এত বড় অনেক দেশ কত এগিয়ে গেছে আজকে। হ্যাঁ, এখনও যদি শিলচর মেডিকেল কলেজের উপর ভরসা করে আপনি দক্ষিণ ভারতে গিয়ে দেখবেন, তাদের যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলো যে কোনো প্রাইভেট হসপিটালকে টেক্কা দিতে পারবে। সুতরাং এই যে স্বাস্থ্য বিভাগের যে নীতিগুলো যে নেওয়া হচ্ছে, আমি নীতির মধ্যে তেমন নতুনত্ব কিচ্ছু পাইনি। সরকারের উচিত, আমি বলবো যে আমাদের যারা বিধায়করা আছেন তাদের মাধ্যমে, যে সরকারের উচিত প্রথমত যে গ্রামীণ সাব সেন্টারগুলোকে উন্নত করা, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটা হাসপাতাল তৈরি করা, এবং প্রত্যেকটি জেলার সিভিল হাসপাতালকে অত্যন্ত উন্নত মানের হাসপাতাল তৈরি করতে হবে। দরকার পড়লে বাইরে থেকে এখানে ডাক্তার নিয়োগ করা হোক। আর নতুন যে মেডিকেল কলেজ খোলা হয়েছে সেইগুলোর ডাক্তারের জন্য বিজ্ঞাপন দিয়ে বাইরে থেকে ডাক্তার আনা হোক। শিলচর, ডিব্রুগড় বা গুয়াহাটি মেডিকেল কলেজের ডাক্তারদের সেখানে নিয়ে গিয়ে ক্লাস করানোর কোনো অর্থ হয় না। এতে তারা যে দুটো কলেজ যেখানে যাচ্ছে সেখানেও তারা ভালো করে পাঠদান করতে পারবেন না, এবং তারা তাদের যেখানে যে মেডিকেল কলেজে তারা আছেন সেখানেও ভালো চিকিৎসা করাতে পারবেন না। তো আমার মনে হয় অনেক কিছুই বলার আছে স্বাস্থ্য নিয়ে, আমি বেশি কিছু বলছি না, ছোট্ট শো আমার। তো এই বিষয়ে দর্শকরা আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাবেন দয়া করে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নমস্কার।